প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি দীপক দেবনাথ, চরগলি খন্দকার নাজির আহমেদ উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়ের নবদান বই নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের পূর্বের ক্লাসটা ছিল এক ঘোড়া নবদান বইয়ের। আজকে আমরা এই অষ্টম অধ্যায়েরই নবদান বইয়ের দুঘোড়া নবদান বই নিয়ে আলোচনা করছি। এক ঘোড়া নবদান বই আমরা যে বিষয়বস্তুটা পেয়েছিলাম, সেখানে আমরা দেখেছি নগদ টাকার কলাম ডেবিট দিকে একটি ছিল এবং ক্রেডিট দিকে একটি ছিল। কিন্তু বৃহদায়তন প্রতিষ্ঠানে যারা শুধু নগদ অর্থই লেনদেন করে না, ব্যাংকের মাধ্যমেও তারা তাদের বিভিন্ন লেনদেনগুলো সম্পন্ন করে, সেই সকল বৃহদায়তন প্রতিষ্ঠানে এক ঘোড়ার পরিবর্তে দুঘোড়া নগদান বই খুবই প্রযোজ্য। এ কারণে দেখা যাচ্ছে বৃহদায়তন প্রতিষ্ঠানে তারা এক ঘোড়া নগদান বই সংরক্ষণ না করে লেনদেনগুলোকে নগদ এবং ব্যাংক এই দুভাবে ভাগ করে দুঘোড়া নগদান বই সংরক্ষণ করে থাকে। এক ঘোড়া নগদান বইয়ের যে বিষয়বস্তু ছিল, দুঘোড়া নগদান বইয়ে সেই বিষয়বস্তু থাকবে, তার চেয়ে বাড়তি কিছু সংযোজিত হবে। প্রথমে কলামগত যে সংযোজন আমরা দেখলাম, প্রাপ্ত টাকার দিকে অর্থাৎ ডেবিট দিকে দুটো টাকার কলাম, একটা নগদ প্রাপ্ত টাকা, একটা ব্যাংকে জমাকৃত বা প্রাপ্ত টাকা। ক্রেডিট দিকেও দুটো টাকার কলাম, একটা নগদ প্রদানের এবং আরেকটা ব্যাংক প্রদানের। আমরা এই কথাটুকু সবসময় খেয়াল রাখতে হবে, যখন নগদ টাকা প্রতিষ্ঠান গ্রহণ করবে তখন আমরা এটা নগদ কলামে লিখব, আর যখন প্রতিষ্ঠান নগদ টাকা প্রদান করবে অর্থাৎ প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাবে তখন আমরা এই ক্রেডিট কলামে লিখব। আবার একইভাবে যখন আমাদের ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে তখন আমরা এই ডেবিট দিকে ব্যাংক কলামে লিখব। আবার যখন ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে তখন আমরা এই ব্যাংক কলামে লিখব। এবার আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, এমন কিছু লেনদেন আছে যেই লেনদেনগুলোকে আমরা বলে থাকি, বিশেষ করে হিসাব বিজ্ঞান বইয়ে উল্লেখ আছে, দ্বৈত দাখিলা বা কন্ট্রাএন্ট্রি। এখন আমাদের দ্বৈত দাখিলা বা কন্ট্রাএন্ট্রি কি, এই বিষয়টা নিয়ে একটু ধারণা দিচ্ছি। দেখো, কিছু কিছু লেনদেন আছে যে লেনদেনের মাধ্যমে ব্যবসা থেকে নগদ টাকা ব্যাংকে জমা হয়। আবার কিছু কিছু লেনদেন আছে যে লেনদেনের মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ব্যবসায়িক কাজে ব্যয় করা হয়। এই ব্যবসায়ের নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া এবং ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে আমরা একটা বিষয় খেয়াল করব, একদিকে নগদ টাকা কমে, আরেকদিকে ব্যাংকে টাকা বৃদ্ধি পায়। অপরদিকে ব্যাংকে টাকা কমে যায়, যখন উত্তোলন করব নগদ টাকার পরিমাণ বেড়ে যায়। এই ধরনের লেনদেনগুলোকেই দ্বৈত দাখিলা বা কন্ট্রাএন্ট্রি বলা হয়। যদি অন্য কোনো খাত থেকে ব্যাংকে টাকা জমা হয় তাহলেও সেটা দ্বৈত দাখিলায় অন্তর্ভুক্ত হবে না। আবার ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয় সেটাও দ্বৈত দাখিলায় অন্তর্ভুক্ত করা হবে না। আমরা আমাদের এই ব্ল্যাকবোর্ডে কিছু লেনদেন লিখেছি। আমরা লক্ষ্য করব এই লেনদেনগুলোর দিকে। সর্বপ্রথম আশিক ট্রেডার্সের 2018 সালের মে মাসের নিম্নলিখিত লেনদেনগুলো দুঘোড়া নগদান বই লিপিবদ্ধ করো। 2018 মে 1 তারিখে নগদ ও ব্যাংক জমা 1,20,000 এবং 2 লক্ষ টাকা। মে মাসের 8 তারিখে পণ্য ক্রয় 20,000 টাকা। মে মাসের 12 তারিখে আসবাবপত্র ক্রয় 75,000 টাকা। মে মাসের 18 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 5,000 টাকা। মে মাসের 19 তারিখে নগদ অর্থ ব্যাংকে জমা 10,000 টাকা। মে মাসের 22 তারিখে বেতন প্রদান 3,000 টাকা এবং সর্বশেষ মে মাসের 28 তারিখে ব্যাংক থেকে উত্তোলন 8,000 টাকা। এই লেনদেনগুলোর মাধ্যমে আমরা দুটো লেনদেনকে বিশেষভাবে দুঘোড়া নগদান বইয়ে অন্তর্ভুক্ত করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দুটো লেনদেন দ্বৈত দাখিলা বা কন্ট্রাএন্ট্রি।
লেনদেন দুটো আমরা প্রথমে একটু আলোচনা করে নেই। মে মাসের 19 তারিখ নগদ অর্থ ব্যাংকে জমা 10,000 টাকা। এই নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়ার কারণে ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ব্যাংক নগদ অর্থ গ্রহণ করেছে। নগদে টাকার পরিমাণ হ্রাস পেয়েছে, অর্থাৎ নগদ টাকা ব্যাংকে চলে গেছে। আবার মে মাসের 28 তারিখে ব্যাংক থেকে উত্তোলন 8,000 টাকা। ব্যাংক থেকে টাকা উত্তোলন করায় ব্যাংকে টাকার পরিমাণ হ্রাস পেয়ে যাবে আর নগদে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। এই দুটো লেনদেনকেই বলা হয় দ্বৈত লেনদেন বা দ্বৈত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি। আমরা এখন এই ব্ল্যাকবোর্ডে দেওয়া তথ্যগুলোর আলোকে একটা দুঘরা নগদান বই তৈরি করছি। প্রথমে আমরা লিখছি আশিক ট্রেডার্স। আমাদের আশিক ট্রেডার্সের নামটা এখানে লিখতে হবে। তারপর দুঘরা নগদান বই লিপিবদ্ধ করো, অর্থাৎ দুঘরা নগদান বই নামটা এখানে লিখতে হবে। তারপর আমাদের এই ছকটা, এই কলামটা আমাদের এঁকে নিতে হবে। কলামের সংখ্যা এক ঘোড়া নগদান বইয়ের তুলনায় দুঘরা নগদান বইয়ে দুটি কলাম বৃদ্ধি পাবে। তাহলে মোট কলামের সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে আমরা বুঝে নিলাম যে দুঘরা নগদান বইয়ে কলাম বা ঘরের সংখ্যা হবে 12টি। এখন তারিখ ওয়ারি সর্বপ্রথম এক ঘোড়া নগদান বইয়ে আমরা যেভাবে লিখেছিলাম সেই কথাটা মনে রেখে তারিখ ওয়ারি আমরা লেনদেনগুলোকে এখানে লিপিবদ্ধ করব। যেমন তারিখ 2018 মে 1 বা পহেলা মে কি হয়েছিল? নগদ ও ব্যাংক জমা। এক ঘোড়া নগদান বইয়ে শুধু একটা ব্যালেন্স পেয়েছিলাম, শুধু একটা উদ্বৃত্ত উল্লেখ ছিল নগদ। কিন্তু দুঘরা নগদান বইয়ে আমরা দুটো ব্যালেন্স পাবো। এই দুটো ব্যালেন্স দুদিকেই হতে পারে, এক ক্রেডিটও হতে পারে, ডেবিটও হতে পারে। অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত হলে ক্রেডিট দিকে যাবে, আর শুধু ব্যাংক জমা বা ব্যাংক জমার উদ্বৃত্ত হলে ডেবিট দিকে যাবে, অর্থাৎ সেটা ডেবিট ব্যালেন্স নির্ধারণ করে। সেই হিসাবে আমরা নগদ ও ব্যাংক জমা প্রথমে আমরা প্রাপ্ত টাকার দিকে 1 তারিখে অর্থাৎ মে মাসের 1 তারিখে সেটা লিপিবদ্ধ করব। ব্যালেন্স BD। নগদ টাকার পরিমাণ হলো 1,20,000 টাকা। দুঃখিত, হ্যাঁ 1,20,000 টাকা। আর ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক জমা যেটা আছে, দুঃখিত, ব্যাংক জমার উদ্বৃত্ত 2 লক্ষ টাকা। হ্যাঁ, আমরা 2 লক্ষ টাকা এখানে লিখে নিলাম ব্যাংকের ঘরে, 2 লক্ষ টাকা। এবার মে মাসের 8 তারিখে পণ্য ক্রয়। এই লেনদেনটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি প্রতিষ্ঠান নগদ অর্থেই পণ্য ক্রয় করেছে, যেহেতু এখানে চেক বা অন্য কোনো কথা লেখা নেই। তাহলে প্রতিষ্ঠান নগদ অর্থ প্রদান করেছে, বিনিময়ে সে পণ্য বা সম্পদ গ্রহণ করেছে। মে মাসের 8 তারিখ, এখানে আমরা প্রথমে আবার আগের মতো তারিখটা লিখে নেব, 2018 মে 8 ক্রয় হিসাব। হ্যাঁ, টাকার পরিমাণ নগদ কলামে আমরা লিখব 20,000 টাকা। টাকা। এবার দ্বিতীয় লেনদেনে আসি। দ্বিতীয় লেনদেন শেষ করে আমরা তৃতীয় লেনদেনে আসলাম। মে মাসের 12 তারিখ আসবাবপত্র ক্রয় 75,000 টাকা। এই লেনদেনটির মাধ্যমেও আমরা উপলব্ধি করতে পারলাম যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ চলে গেছে, বিনিময় ব্যবসা আসবাবপত্র গ্রহণ করেছে। এই লেনদেনটিও আমরা প্রদানের দিকে, নগদ অর্থ প্রদানের দিকে অর্থাৎ ক্রেডিট দিকে তারিখ ওয়ারি লিখব মে 12 তারিখ আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় হিসাব আমরা লিখব টাকার পরিমাণ নগদে 75,000 টাকা।
৭৫,০০০ টাকা। আমরা এবার তৃতীয় লেনদেন শেষ করলাম, চতুর্থ লেনদেনের দিকে তাকাচ্ছি। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ৫,০০০ টাকা। ব্যক্তিগত প্রয়োজনে যখন উত্তোলন করে তখন মালিক ব্যবসা থেকে টাকা নিয়ে যায়, কিন্তু নগদে সেই টাকা জমা হয় না, তাই এটার জন্য কোনো দ্বৈত দাখিলা দেখাতে হবে না। মে মাসের 18 তারিখ উত্তোলন হিসাব। মে মাসের 18 তারিখ উত্তোলন হিসাব। টাকার পরিমাণ ৫,০০০ টাকা। যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করছে, ব্যাংক এখানে প্রদান করেছে, সেহেতু আমাদের ব্যাংক কলামে টাকাটা লিখতে হবে ৫,০০০ টাকা। এবার আসলাম আমরা পরবর্তী লেনদেনে। ১৯ তারিখ নগদ অর্থ ব্যাংকে জমা ১০,০০০ টাকা। নগদ অর্থ ব্যাংকে জমা ১০,০০০ টাকা। যেহেতু ব্যবসা নগদ অর্থ প্রদান করেছে, অর্থাৎ ব্যাংকে জমা দিয়েছে, সেহেতু ব্যবসা থেকে নগদ অর্থ চলে গেছে, অর্থাৎ নগদ অর্থের পরিমাণ কমেছে বা হ্রাস পেয়েছে। সেহেতু সর্বপ্রথম আমরা এই প্রদত্তের দিকে অর্থাৎ ক্রেডিট দিকে আমাদের নগদ কলামে আমরা এই ব্যাংকে জমা ১০,০০০ টাকা লিখে নিব। মে মাসের ১৯ তারিখ ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব নগদ অর্থ যেহেতু জমা দিয়েছে, সেহেতু নগদের কলামে লিখব ১০,০০০ টাকা। এখন এই নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়ায় নগদের কলামের যে টাকা হ্রাস পেয়েছে, সেই টাকাটা ব্যাংকের কলামে আবার সমপরিমাণ টাকাই একই তারিখে বৃদ্ধি পেয়েছে। এ কারণে আমরা প্রাপ্তির দিকে ব্যাংক কলামে আবার সেই নগদ অর্থটা লিপিবদ্ধ করব। মে মাসের ১৯ তারিখ আমরা লিখব নগদান হিসাব। নগদান হিসাব টাকার পরিমাণ ১০,০০০ টাকা ব্যাংক কলামে, অর্থাৎ ব্যাংকে ১০,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। উভয় দিকে একই তারিখে নগদে হ্রাস পেয়েছে, ব্যাংকে বৃদ্ধি পেয়েছে। এ ধরনের লেনদেনগুলোকে আমরা পূর্বে বলেছি দ্বৈত দাখিলা বা কন্ট্রাএন্ট্রি বলা হয়। আমরা এখানে ক লিখে তাকে নির্ধারণ করব। একটু ব্র্যাকেটে লিখে দিলাম ক, মানে দ্বৈত দাখিলা বা কন্ট্রাএন্ট্রি। এবার মে মাসের ২২ তারিখ বেতন প্রদান। বেতন প্রদান নগদ অর্থ প্রতিষ্ঠান থেকে চলে গেছে, তাহলে আমাদের নিয়ম অনুপাতে বা নিয়ম অনুযায়ী আমরা সেটাকে আমাদের ক্রেডিট দিকে অর্থাৎ প্রদানের দিকেই লিপিবদ্ধ করব এবং টাকাটা লিখব আমরা আমাদের নগদ কলামে। মে মাসের ২২ তারিখ বেতন হিসাব। টাকার পরিমাণ লিখে নেব আমরা ৩,০০০ টাকা নগদের কলামে। ৩,০০০ টাকা। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার সর্বশেষ লেনদেনে দৃষ্টি আকর্ষণ করছি। সর্বশেষ লেনদেনটি হলো মে মাসের ২৮ তারিখে
ব্যাংক থেকে উত্তোলন 8,000 টাকা। ব্যাংক থেকে টাকা উত্তোলন করায় যেহেতু এখানে ব্যক্তিগত কথা নেই, আমাদেরকে বুঝে নিতে হবে ব্যবসায়িক প্রয়োজনেই টাকা উত্তোলন করেছি। ব্যাংক থেকে টাকা উত্তোলন করায় ব্যাংকে টাকার পরিমাণ কমে যাবে, এখানে ব্যাংক দাতা, আর এই টাকাটা ক্যাশে অর্থাৎ নগদে আসবে, অর্থাৎ নগদে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। আমরা প্রথমে তারিখটা লিখে নিলাম আগের মতো, 28 তারিখ। ব্যাংক থেকে উত্তোলন, নগদান হিসাব, টাকাটা কোথায় গেল? নগদে গেল। আমরা জাবেদা করলে পাবো নগদান হিসাব ডেটর, ব্যাংক হিসাব ক্রেডিটর। নগদান হিসাব টাকাটা ব্যাংকের কলামে লিখব 8,000 টাকা। আমরা পূর্বের মতো এটাকেও দ্বৈত দাখিলা বা কন্ট্রাএন্ট্রি নামে একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করলাম। একই তারিখে আবার 28 তারিখ নগদ টাকা আসলো। কোত্থেকে আসলো? ব্যাংক থেকে আসলো। ব্যাংক হিসাব ডেটার, ব্যাংক হিসাব, আমরা টাকাটা লিখব নগদের ঘরে 8,000 টাকা। আমরা ক চিহ্ন দিয়ে দ্বৈত দাখিলা বা কন্ট্রাএন্ট্রি নির্দেশ করে দিলাম। আমরা আমাদের লেনদেনগুলো লিপিবদ্ধ করা শেষ করলাম। এবার আমরা আমাদের উদ্বৃত্ত নির্ণয় করব। আমরা সর্বপ্রথম ডেবিট কলামের টাকাগুলো যোগ করলাম। 2 লক্ষ এবং 10,000 যোগ করলে হবে 2,10,000 টাকা। 1,20,000 এবং 8,000, 1,28,000 টাকা। আমরা সমাপনী টান দিয়ে হিসাব বন্ধ করলাম। এবার এই ডেবিট দিকের টাকাটাকে আমরা ক্রেডিট দিকে স্থানান্তর করলাম। 1,28,000, 2,10,000। 30 তারিখ লিখব ব্যালেন্স বা উদ্বৃত্ত, CD। উদ্বৃত্ত এক ঘোড়া নগদান বইয়ে যেভাবে আমরা নির্ণয় করেছিলাম, 2 ঘোড়া নগদান বইও পূর্বের নিয়ম অনুপাতে এই মোট টাকা থেকে প্রদানকৃত টাকাটা যোগ করে বিয়োগ করে নেব। মোট টাকার পরিমাণ আমরা পেয়েছি 1,28,000 টাকা। আমরা আলাদা একটু লিখে নিলাম 1,28,000 টাকা। এবার এই প্রদানকৃত টাকাগুলো যোগ করে নেব। 0 0 0 3টে শূন্য দিলাম, 5 3 8, 1 7 রেখে 8 9 10। এবার আমরা এটা বিয়োগ করে নিলাম। বিয়োগ করে আমাদের হাতে নগদের পরিমাণটা বের করে নিলাম 0 2, 20,000 টাকা। এই 20,000 টাকা আমরা ব্যালেন্স দিয়ে এখানে লিপিবদ্ধ করে নিলাম। ব্যাংক কলামও ঠিক একই পদ্ধতিতে মোট জমাকৃত টাকা থেকে প্রদানকৃত টাকাটা যোগ করে বিয়োগ করে নেব। মোট জমাকৃত ব্যাংক কলামের টাকা হলো 2,10,000 টাকা। এবার প্রদানকৃত টাকা 8,000 আর 5,000, 8 আর 5 13,000 টাকা। এটা থেকে বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে আমাদের হলো 7 হাতে 1 2 9 1, 1,97,000 টাকা। ব্যাংকের কলামে আমরা লিখে নিলাম 1,97,000 টাকা। সমাপনী টান দিয়ে আমরা হিসাব বন্ধ করে দিলাম।
এবার এই 30 তারিখের আমাদের যে ব্যালেন্স বা উদ্বৃত্ত পেয়েছি সেটাকে পরবর্তী মাসের 1 তারিখে আবার স্থানান্তর করতে হবে। মাসটা ছিল মে মাস, তাহলে তার পরবর্তী মাস জুন মাস। আমরা এখানে লিখব 2018 জুন 1 তারিখ। আমাদের লিখতে হবে ব্যালেন্স বিডি। নগদ ব্যালেন্স আমরা নগদ টাকার কলাম বরাবর লিখব 20,000 টাকা। ব্যাংক ব্যালেন্সটাও ব্যাংক কলামের বরাবর লিখব 1,97,000 টাকা। দুঘরা নগদান বইয়ে লেনদেন লিপিবদ্ধের কাজ আমাদের সমাপ্ত হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একঘরা এবং দুঘরার মধ্যে পার্থক্যটা জেনে আমরা লেনদেনগুলোকে লিপিবদ্ধ করার কৌশলটা জানলাম। এখানে আমাদের একঘরা এবং দুঘরার মধ্যে বিশেষ যে পার্থক্যটা সেটা আমাদের সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। সেটা ছিল নগদ অর্থ ব্যাংকে জমা এবং ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন করা। এই যে উত্তোলন এবং জমা, এই দুটো বিষয় একঘরা থেকে একটু পৃথক। আর একটি বিষয় হলো একঘরাতে আমরা কোনো ব্যাংক সংক্রান্ত লেনদেন পাই না, যদিও পাই টাকার কলম না থাকাতে। এই টাকার কলম না থাকাতে আমরা একঘরা নগদান বইয়ে ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করি না। শুধু দুঘরা নগদান বইয়ে আমরা এই ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করে থাকি। আমরা আগামী ক্লাসে অবশ্যই এই দুঘরা নগদান বইয়ের পরবর্তী যে আমাদের অষ্টম নবম, বিশেষ করে নবম, তার পূর্বে এই অষ্টম অধ্যায়ের আরেকটি নগদান বই আছে, সেটা হলো 3 ঘরা। সেই 3 ঘরা নগদান বই নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোনো সমস্যা হয় বা কোনো লেনদেন না বোঝো, তাহলে তোমরা অবশ্যই অনলাইনে আমার সাথে যোগাযোগ করবে। আমরা পরবর্তী ক্লাসের সময় পর্যন্ত বাড়িতে দুঘরা নগদান বই লিপিবদ্ধ করা আরও কৌশলগুলো জেনে নেব এবং আমাদের সমস্যাগুলো আমরা শ্রেণীর মাধ্যমে আলোচনা করে সমাধান করে নেব। কোভিড-19 যে মহামারী দেখা দিয়েছে, সেই মহামারী থেকে রক্ষার জন্য আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। 20 সেকেন্ড ধরে আমরা সাবান দিয়ে হাত ধোবো বা স্যানিটাইজার, বিশেষ করে অ্যালকোহলযুক্ত, সেটা আমরা ব্যবহার করব। আর চলাফেরা বসায় সোশ্যাল যে ডিস্টেন্স, সেটা থেকে নিজেকে রক্ষা করব, অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্স মেনে চলব এবং অন্যকে মানার জন্য আমরা উদ্বুদ্ধ করব। সবাই ভালো থাকো, মঙ্গল থাকো। আজকে আমরা এই ব্যবসা শিক্ষা শাখার দুঘরা নগদান বইয়ের ক্লাসের সমাপ্তি টানলাম।